প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি এবং সৃষ্টিকর্তা নিকট প্রার্থনা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের তোমাদের সাথে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের একটি চ্যাপ্টারের বাকি অংশটুকু যেটি আমরা আগে করিয়েছিলাম সেই অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমাকে যারা এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন সম্মানিত সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি আজকের আমাদের ক্লাস। আমরা আজকে আমাদের ক্লাস শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয় নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আলোচনা করব তোমাদের সাথে যে বিষয়টি, সেটি হচ্ছে বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া নিয়ে। এই অধ্যায়টি আমরা তোমাদের সাথে আরেকটু ডিটেলস বলি। আমি এর আগের ক্লাসে তোমাদের সাথে পদার্থের অবস্থা ও চাপ, হ্যাঁ, এই অধ্যায়টি এর কিছু অংশ আলোচনা করেছি। আজকে তার পরবর্তী অংশটুকু আমি আলোচনা করব। পদার্থের অবস্থা চাপ এর পরবর্তীতে অংশটুকু আমি আলোচনা করব। তো আমি তোমাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। আমি তোমাদের সাথে আজকে এখনো পরিচয় যেহেতু হয়নি, যারা আমার প্রিয় শিক্ষার্থী তারা তো আমাকে চিনছে, আর এর বাইরে যারা আমাকে দেখছেন, আমি মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক, বাঙ্গাকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। আজকের এই পদার্থ বিজ্ঞান অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বস্তুর ভেসে থাকা ও ডুবে যাওয়া এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এটি হচ্ছে পদার্থের অবস্থা চাপ সম্পর্কিত তোমাদের যে অধ্যায়টি আছে তার পরবর্তী অংশ। তো আমরা বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া, যেমন একটি বস্তু আমরা যখন এক টুকরো পাথরকে বা এক টুকরো লোহকে যখন আমরা নদীতে বা পানিতে ফেলে দিই, তখন লোহার টুকরোটি কিন্তু ডুবে যায়। হ্যাঁ, তোমরা লক্ষ্য করেছো যে আমরা যখন এক টুকরো লোহাকে যখন আমরা ফেলে দিই তখন লোহাটা কিন্তু ডুবে যাচ্ছে। কিন্তু এই লোহার তৈরি জাহাজকে আমরা কি করি, পানিতে ভাসায় আরো অনেক ওজন, কিন্তু সেটি কিন্তু ডুবে যাচ্ছে না। বাট ওয়াই? হ্যাঁ, এটি কেন হচ্ছে? এটি আমাদের বুঝার বা জানার বিষয়। এক টুকরো লোহা পানিতে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন? এটি তোমাদের কাছে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে এটি কেন হয়। তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটি সম্পর্কে জানার আগ্রহ অবশ্যই তৈরি হয়েছে। আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এটা ভেসে থাকার যে কারণটি আর ডুবে যাওয়ার যে কারণটি, সেটি মূলত যে কারণে হয়ে থাকে সেটি হচ্ছে প্লবতা। পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা হচ্ছে প্লবতা। প্লবতা একটা ব্যাপার, এইটির কারণে মূলত ভেসে থাকে এবং ডুবে যায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা প্লবতাটা কি, এটি আমাদেরকে আগে বুঝতে হবে। হ্যাঁ, একটি বস্তু পানিতে ডুবানো হলে প্লবতার কারণে সেটি যতটুকু পানি সরিয়ে উপরের দিকে সেই পরিমাণ ওজনের পানির বল অনুভব করে। প্লবতাটা হচ্ছে কি, একটি বস্তুকে যখন তুমি পানিতে ডুবাবে বা পানিতে ফেলবে, তখন সে যতটুকু পানিকে অপসারণ করতে পারে, যতটুকু পানিকে সে অপসারণ করতে পারে, সে অপসারিত পানির ওজন বস্তুর হারানো ওজনের সমান। যে পরিমাণ পানি সে অপসারণ করতে পারে, হ্যাঁ, এটি হচ্ছে তার হারানো ওজনের সমান। সে বলটি বস্তুর ওজনের বেশি হলে বস্তুটি, আর যদি এই বলটা যদি, মানে এটা একটা বল, এই বলটা যদি তার হারানো ওজনের চেয়ে যদি বেশি হয়, অর্থাৎ বলা হয়েছে সে বলটি বস্তুটির ওজনের চেয়ে বেশি হলে বস্তুটি ভেসে যাবে। হ্যাঁ, যে বলটি বস্তুটির ওজনের চেয়ে বেশি হলে বস্তুটা ভেসে থাকবে, আর যদি সে বলটি বস্তুটার ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। তো ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুর সমান ওজন পানি অপসারণ করবে,
ততটুকু ডুববে, বাকি অংশটুকু পানিতে ডুববে না। কিছু আছে পানি, যেমন কিছু আছে পানিতে একদম ডুবে যায়, কিছু আছে পানিতে ডুবন্ত অবস্থা বাসে। হ্যাঁ, তাহলে এগুলো সবকিছু প্লবতার কারণ। কারণ আমরা যখন কোনো বস্তুকে যখন পানিতে নিমজ্জিত করি, সেটা আর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। হ্যাঁ, কোনো পদার্থকে যদি আমরা কি করি, কোনো তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করি, তাহলে সেটি যে ওজন হারায়, সে হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। এটি প্লবতা, এবং এই ডুবে যাওয়া এবং বেঁচে থাকার মূল কারণটি হচ্ছে প্লবতা। হ্যাঁ, এটি মনে রাখবে। তো এখন জাহাজটি এমন ভাবে তৈরি করা হয়, সেটি তার যে পরিমাণ পানি সে অপসারণ করতে পারে, সে অপসারিত পানির ওজন, হারানো ওজন, সেগুলোর কারণে মূলত তোমার লোহার তৈরি জাহাজ পানিতে ভাসতে পারে। হ্যাঁ, বেশি পরিমাণ পানি অপসারণ সে করতে পারে। এই জন্য আমরা দেখতেছি যে একটি লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু এক টুকরো লোহা পানিতে ডুবে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইতে লক্ষ্য করো, তোমাদের বইতে একটি গাণিতিক সমস্যা আছে, আমরা একটু দেখি। যেমন বলা আছে, এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত অংশ ডুবে যাবে। আমরা যদি এক টুকরো কাঠকে পানিতে ভাসিয়ে দিলে তার কত অংশ ডুবে থাকবে। কাঠের ঘনত্ব দিয়ে দিছে তারা 0.5 ইন্টু 10 কিউব কেজি পার ঘনমিটার, পানির ঘনত্ব দিয়ে দিছে তারা 1000 কেজি পার ঘনমিটার। এই সলিউশনটা আমরা এখন একটু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটি কিভাবে করব একটু লক্ষ্য করো। কাঠকে বেঁচে থাকতে হলে তার ডুবন্ত অংশের সমপরিমাণ পানির ভর কাঠের ভরের সমান হতে হবে। তাহলে লক্ষ্য করো, ওই যে আমরা কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, কাঠকে যদি বেঁচে থাকতে হয়, তার ডুবন্ত অংশের যতটুকু সে ডুববে, সে ডুবন্ত অংশের সমপরিমাণ পানির ভর, যতটুকু অংশ সে দখল করে ডুবে আছে, ঠিক ততটুকু সমপরিমাণ ভর পানির ভর কাঠের ভরের সমান হতে হবে। হ্যাঁ, কাঠের ভরটা যতটুকু, আর যতটুকু সে ডুবে আছে, সেই ডুবন্ত জায়গাতে যে পানির ভর, সে পানির ভর এবং কাঠের ভরটা সমান হতে হবে, তাহলে কেবলমাত্র বেঁচে থাকতে পারবে। আমি আবারও বলি, একটা পানির মধ্যে যখন তুমি একটা কাঠকে ডুবাবে বা ফেলবে, তখন কাঠের যেতটুকু অংশ পানির মধ্যে ডুববে, সে ধরো আমি একটা কাঠের ছবি আঁকি। হ্যাঁ, ধরো এটা একটা কাঠ, এটার ধরো কাঠের এতটুকু অংশ পানিতে ডুবে গেল ধরো। এখন এই অংশটুকু তো কাঠ দখল করার কারণে পানি সরে গেছে, তো যতটুকু পানি সরে গেছে, সে ততটুকু পানির ভর আর এই কাঠটার ভরের পরিমাণ যদি কি হয়, সমান হয়, তাহলে সে পানিতে ভেসে থাকবে। এটি হচ্ছে আমাদের কথা। অর্থাৎ যদি কাঠের আয়তন, এই কাঠটার আয়তন আমরা ধরে নিলাম ভি, ভলিউম আয়তন ভি, এবং তার ভর, তাহলে হয় তার ভর কত হবে, ভর হচ্ছে আয়তন গুণ ঘনত্ব, আয়তন গুণ ঘনত্ব। ঘনত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলছিলাম, রো দ্বারা। তাহলে ভি রো, হ্যাঁ, কাঠের ঘনত্ব হচ্ছে ভিরু। তাহলে আমরা ভর হচ্ছে ভিরু, এটা হচ্ছে ভর, এটা আমরা কি পেলাম, কাঠের ভর, এটাকে M1 দিলাম। ভিরু, এটা হচ্ছে কাঠের আয়তন, এটি হচ্ছে কাঠের ঘনত্ব। আবার যদি কাঠের V1 অংশ, হ্যাঁ, কাঠের V1 অংশ পানিতে ডুবে থাকে, তাহলে সে পরিমাণ পানির ভর, যে অংশটা, এই যে অংশটাকে আমরা, এটার ভর আমরা ধরে নিলাম V1। হ্যাঁ, তখন তার সাথে ঘনত্ব গুণ করলে যে ভর, আমরা যে ভরটা পাবো, সেই ভরটাকে আমরা বলবো V1 রো W। এটি হচ্ছে তোমার কার ভর। এই V1 টা হচ্ছে কাঠের যে অংশটা পানির মধ্যে ডুবে আছে, সে অংশটার আয়তন। হ্যাঁ, তো V1 অংশ পানিতে ডুবে রইলো, তাহলে পানির ভর আমরা পেতে পারি, এখানে আমরা M2 দিলাম, পানির ভরটা আমরা পেতে পারি, এই যে এটা হচ্ছে রো, আর এটাকে রো W, এটা হচ্ছে পানির ঘনত্ব। আর এই অংশটুকু হচ্ছে আয়তন, আয়তন মানে যে জায়গাটা সে দখল করলো, তো আয়তনটাকে আমরা V1 ধরলাম। তাহলে আমরা কি বললাম, এটা হচ্ছে পানির ভর, তাহলে পানির ভর M2 ইকুয়াল টু হবে V1 রো W। কারণ পানির ভর কেন চলে এসেছে কাঠের থেকে, কাঠের যে জায়গাটুকু দখল করলো সেটাই তো পানি ছিল আগে, পানিকে সরিয়ে দিল,
এই জন্য যে টুকু সে পানিকে সরিয়ে দিল তার ভরটা হচ্ছে v1 রো ডাব্লিউ। এবার আসো আমরা দুটো ভর যদি সমান হয় তাহলে সে না পানিতে ভাসবে। তো একটার ভর হচ্ছে ভি রো, হ্যাঁ, আর একটার ভর হচ্ছে ভি রো, আরেকটার ভর হচ্ছে v1 রো ডাব্লিউ। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে কি পেতে পারি? ধরো আমরা এখান থেকে পেতে পারি v1 বাই ভি, হ্যাঁ, v1 বাই ভি ইকুয়াল টু, হ্যাঁ, ইকুয়াল টু রো বাই রো ডাব্লিউ, রো বাই রো ডাব্লিউ। তাহলে আমরা এটা পেতে পারি। তো এখান থেকে আমরা যদি কাজটা করি তাহলে আমরা রো এর মান দিয়ে দিয়েছে কত 0. এই রোটা হচ্ছে কাঠের ঘনত্ব, কাঠের ঘনত্ব দিয়ে দিয়েছে 0.5 ইন্টু 10 কিউব, আর রো ডাব্লিউ মানে পানির ঘনত্ব দিয়ে দিছে, ওয়াটারেরটা দিয়ে দিছে কত 1000। 1000 মানে হচ্ছে 10 কিউব, 1000 মানে হচ্ছে 10 কিউব। তা আমরা এটাকে যদি সরল করি ও তার সাথে আবার তোমার 100 আমরা যখন এটাকে আচ্ছা শতকরা আমরা পরে নিচ্ছি, আমরা শতকরা পরে নিচ্ছি, এটাকে যখন আমরা ক্যালকুলেট করব তখন এটা 50 হবে। আর এটাকে যদি আমি এটাকে যদি আমি তোমার এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হলো ধরো এই 1000 1000 কেটে গেল, তাহলে হবে 0.5, হ্যাঁ, 0.5। এখন এই 0.5 কে যখন আমি পার্সেন্টেজে নিব তখন আমি 100 দ্বারা গুণ করে 100% মানে হচ্ছে 1, হ্যাঁ, 100% হচ্ছে 1। মনে রাখবে সবসময় 100% মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। তো আমি 100% এ নিলাম, এই 100 দিয়ে যখন আমি 0.5 কে গুণ করব তখন সেটা হবে 50 আর এখানে পার্সেন্ট। তার মানে হচ্ছে কাঠের কত শতাংশ ডুবে যাবে। ওই যে এখানে শতাংশ প্রশ্নে বলার কারণে আমরা ধরে নিলাম 50% কাঠের ডুবে থাকবে। আর যদি ভাষা অংশের কথা বলতো তখন আমরা আরেকভাবে বের করতাম। তাহলে ডুবন্ত অংশটা আমরা কি বলছি তোমরা আবার একটু লক্ষ্য করো, এটি হচ্ছে কাঠের ভর। কাঠের ভর হচ্ছে কাঠের আয়তনকে কাঠের ঘনত্ব দ্বারা গুণ। আমরা জানি ভর হচ্ছে আয়তন গুণ ঘনত্ব। আবার আমরা ওই যে আমরা পানি যে জায়গাটুকু এই যে কাঠের এই অংশটুকুর আয়তন আমরা v1 ধরে নিলাম, এটা হচ্ছে v1। এই আয়তনটুকু যে আয়তনটুকু কাঠের ডুবে আছে সে আয়তনটুকু পানিকে অপসারণ করছে। তো এই আয়তনটুকু v1, এটাই মূলত পানি। হ্যাঁ, তো পানির আয়তন তার সাথে পানির ঘনত্ব, এটা হচ্ছে পানির ভর। তো দুটো ভরের সমান হলে কেবলমাত্র ভাসবে। এই জন্য আমরা দুটোকে সমান লিখে এটাকে ক্যালকুলেশন করে 50% পেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আরেকটি গাণিতিক সমস্যার সমাধান আমরা করাবো, আরেকটি গাণিতিক সমস্যার সমাধান আমরা করাবো। সেটি হচ্ছে 10 কেজি ভরের একটা কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল। নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল, সমুদ্রে কতটুকু ডুববে? এখন নদী এবং সমুদ্রের মধ্যে একটা কি আছে, একটা ডিফারেন্স আছে। নদীর পানি আর সমুদ্রের পানির ঘনত্বের মধ্যে একটা পার্থক্য আছে। সমুদ্রের পানির ঘনত্ব হলো 1.03 ইন্টু 10 কিউব, এটা তারা দিয়ে দিয়েছে। আর নর্মালি যেটা নদীর পানি সেটির ঘনত্ব হয়েছে 10 কিউব। কারণ নদীর পানি সমুদ্রের পানি লবণাক্ত, সমুদ্রের পানির মধ্যে লবণ মিশ্রিত থাকার কারণে সেখানে ঘনত্ব বেশি হয়ে যায়। পানির ঘনত্ব বেশি, যত বেশি হবে, মনে রাখবে তোমরা, যে পদার্থের মধ্যে তুমি কোনো বস্তুকে ডুবাবে সে পদার্থের যত ঘনত্ব বেশি হবে বস্তুটি তত বেশি থাকার প্রবণতা বেশি হবে। এই জন্য সমুদ্রের পানি বলো ঘনত্ব বলো, যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। এই যে ধরো পুকুরের পানির ঘনত্ব, আর মনে করো তোমরা যে আমরা মাঝে মাঝে শীতকালে যে খেজুরের রস খাই, খেজুরের রসের মিঠে আর কি, হ্যাঁ, খেজুরের গুড় খাই যে তরল থাকে, সেটার ঘনত্ব কি একরকম নেই? না, একরকম নয়। এই যে রাস্তাতে যে ভিটামিন দেওয়া হয়, এই ভিটামিনের ঘনত্ব আর মনে করো পানির ঘনত্ব, কেরোসিনের ঘনত্ব কি এক নেই? এক না। তো ওগুলা বেশি হওয়ার কারণে
তুমি দেখবে একটা পানির এক গ্লাস পানির মধ্যে তুমি একটা যখন কয়েন ফেলে দিবে, দেখবে এটা খুব দ্রুত ডুবে যাবে। কিন্তু তুমি বিটুমিনের মধ্যে যদি একটা কয়েনকে ফেলে দাও, দেখবে এটা সহজে ডুববে না। তার অর্থ হচ্ছে কি, এটি ঘনত্ব কিন্তু ডুবে যাওয়া এবং ভেসে যাওয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সলিউশনটা তোমরা নিজেরা করবে বলে আমি আশা প্রকাশ করছি এবং তোমরা পারবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক আছে, এগুলো তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিলাম। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের নৌপথে দুর্ঘটনার কারণ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এটি খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় যে বাংলাদেশে নৌপথে দুর্ঘটনার কারণ কি, এটি আমরা একটু আলোকপাত করি। এছাড়া এই যে দুটো অঙ্ক আছে, এগুলি আশা করি তোমরা নিজেরা করতে পারবে। আমি আরেকটা অঙ্ক করাবো, সেটি একটু পরে। সেটি হচ্ছে বাংলাদেশে নৌ দুর্ঘটনা ঘটার অনেকগুলো কারণ আছে না? আচ্ছা, তুমি একটু লক্ষ্য করো, এই যে কিছুক্ষণ আগে যে আমি কাঠের কথা বললাম, এখানে কাঠের উপরে যদি আমি আরেকটু ধরো একটা পাথর বসিয়ে দিই ছোট, তাহলে কাঠটা কি আগে যে পরিমাণ ভেসেছে নাকি তার চেয়ে যে পরিমাণ ভেসেছে, না পাথরটা দেওয়ার পরে সেটা আরো ডুবে যাবে? কোনটা? নিশ্চয়ই ডুবে যাবে। হ্যাঁ, তো এরকম একটা আপনার নৌপথে যে তোমার লঞ্চ গুলো চলে বা স্টিমার গুলো চলে, এগুলো এমন ভাবে তৈরি করা হয় যে এটিতে কতটুকু ভরের বস্তু থাকলে এটি সর্বোচ্চ একটা লেভেল পর্যন্ত এরা থাকতে পারে, মানে সে পরিমাণ পানি অপসারণ করতে পারবে। কিন্তু এর চেয়ে বেশি যখন এর মধ্যে আমরা ভর বিশিষ্ট, অর্থাৎ মানুষ যখন বেশি হয়ে যাবে, তখন এটা লোড বেশি হয়ে যাবে, ভর বেশি হয়ে যাবে, তখন কিন্তু সে তার চেয়ে বেশি পানি আর অপসারণ করতে পারে না। হ্যাঁ, তখন কি হয়ে যায়, তখন দেখা গেছে যে তার পানি অপসারণের ধারণ ক্ষমতা কিন্তু নির্দিষ্ট, তখন সে বেশি বড় হয়ে যাওয়ার কারণে তখন সে পানির নিচে আরো ডুবে যায়। তখন সেটি আর কি করতে পারে না, বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন তরলের ওজনের সমান হইতে হবে। হ্যাঁ, আমরা বলছি না, প্লবতার সূত্রে বলছিলাম যে কোনো কোনো তরল বা বায়বীয় পদার্থের মধ্যে যখন আমরা কোনো পদার্থকে নিমজ্জিত করি, সে নিমজ্জিত করলে সে যে পরিমাণ ওজন হারায়, মানে তার মধ্যে যে ওজনটা হারায়, যে পরিমাণ ওজন হারায়, সে হারানো ওজনটা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। হ্যাঁ, তরল বা বায়বীয় পদার্থের যে পরিমাণ ওজন হারা, এখন এই ওজনটা যে হারাচ্ছে, সে তত যে পরিমাণ তরল বা বায়বীয় পদার্থকে অপসারণ করতে পারে। এখন জাহাজে কিন্তু দেখা গেছে ওজন হারানোর একটা এবিলিটি আছে, সে এবিলিটিটা যখন ক্রস হয়ে যায় তখন সে ডুবে যাবে। তো এখানে বলছে বাংলাদেশে নদীমাতৃক দেশ, আমাদের দেশ তো প্রচুর নদ নদী। হ্যাঁ, আমার এই অনুষ্ঠান শুরুর আগেও তো তোমাদেরকে আমাদের প্রিয় জন্মভূমি সম্পর্কে একটি গান শুনালাম, যদিও এটা একটা কবিতা ছিল। যাই হোক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা গান। তো এটি এরকম, তো আমরা সেখানে তো নদী বাংলার কথা শুনি। হ্যাঁ, তো যাই হোক, নদীপথে দেশের মানুষের যোগাযোগের একটা অন্যতম মাধ্যম। এটি দুর্ঘটনা ঘটে এবং এই বর্তমানে বর্ষাকালে আমরা এই দুর্ঘটনা গুলার কথা সবচেয়ে বেশি আমরা শুনে থাকি। এটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়ে থাকে। অনেক সময় একটি লঞ্চের সাথে আরেকটি লঞ্চের সংঘর্ষের কারণে হয়ে থাকে, চালকের ত্রুটির কারণে হয়ে থাকে, যন্ত্রপাতি ত্রুটির কারণে হয়ে থাকে, নকশা ত্রুটির কারণে হয়ে থাকে। এই লঞ্চ বা স্টিমারটি যখন তৈরি করে, তখন যে ইঞ্জিনিয়াররা নকশাটা তৈরি করে, নকশাটা যদি ঠিক মতো তৈরি না হয়, তাহলে সে পানি অপসারণের পরিমাণটা কমে যাবে, তখন এই লঞ্চটা বেশি পরিমাণ লোড নিতে পারবে না। এই নকশা ত্রুটি হতে পারে, ধারণ ক্ষমতা চেয়ে বেশি যাত্রী বহন করলে হয়ে থাকে, মালপত্রের অনিয়মিত সংরক্ষণ হতে পারে। এই সকল কিছুর কারণে মূলত এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আবহাওয়ার সংকেত যথাযথভাবে আমাদেরকে এই দুর্ঘটনা এড়াইতে হলে অনুসরণ করতে হবে, এবং অনেকটুকু রক্ষা পাওয়া সম্ভব যখন সরকার নিষেধ করবে যে কোনো টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড় এগুলো যখন হয় তখন বন্ধ থাকবে। তবে হঠাৎ করে কালবৈশাখী ঝড় যখন উঠে যাবে তখন বিপদগ্রস্ত হতে পারে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আবার অনেক সময় দেখা গেছে একটি লঞ্চের সাথে আরেকটি লঞ্চের সংঘর্ষ হয়ে থাকে। হ্যাঁ, এগুলো হয়ে থাকে, এগুলো ঘটনা ঘটার সূত্রপাত গুলোকে আস্তে আস্তে বন্ধ করতে হবে। তারপরে নৌযানের যন্ত্রপাতি যথাযথ সংরক্ষণ করা না হলে সেগুলো দুর্ঘটনা হতে পারে। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত সরাসরি যেটা, সেটি হচ্ছে তোমার
যাত্রী বেশি পরিমাণ নেওয়া। হ্যাঁ, তো বেশি যাত্রী বহন করার জন্য নৌযানের নকশা অনুমোদিত মানে পরিবর্তন করে, সেটি নৌযান দুর্ঘটনার একটা অন্যতম কারণ। হ্যাঁ, বেশি যাত্রী যখন বহন করে তখন নৌযানের ভরকেন্দ্র পরিবর্তন হয়, অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার বড় বড় ঢেউয়ের নৌজানের দোলনিতে মালপত্র সরে গিয়ে নৌযান, অর্থাৎ এই যে যখন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে যখন ঢেউ আসে, তখন দেখা গেছে যে এটা একবার মালপত্র এদিকে চলে যায়, আবার এদিকে চলে যায়। তখন যেদিকে মালপত্র বেশি চলে যায় সেদিকে তার এই যে ভরকেন্দ্রের একটা ভরের একটা সমস্যা হয়ে থাকে। তো আমরা এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করব যে এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের এই নৌ দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা নিজেরও যখন নৌপথে চলাচল করব এই বিষয়ে সতর্ক থাকব। আমরা আজকে আরেকটি বিষয় তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র তোমরা জানো যে প্যাসকেলে চাপের সাথে প্যাসকেল সম্পর্কিত কথা অনেক বেশি, কারণ চাপের একক হচ্ছে প্যাসকেল। এই প্যাসকেলের সূত্রটি নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ, সেহেতু আমরা এই চাপ সম্পর্কিত প্যাসকেলের সূত্র, হ্যাঁ, প্যাসকেলের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে এরকম, আমরা যদি কোনো একটা তরল পদার্থে চাপ দিই, হ্যাঁ যে শিক্ষার্থীরা, আমরা যখন কোনো তরল পদার্থকে আমরা চাপ দিই, তুমি দেখবে একটি বেলুনে যখন তুমি তরল পদার্থকে ঢুকাবে বেলুনের মধ্যে, তখন তুমি চাপ দিবে যখন, তুমি তখন দেখবে চাপটা দিলে সব দিকে সে সমানভাবে বল প্রয়োগ করছে, মানে বেলুনের দেওয়ালের সব জায়গায় সমানভাবে বল প্রয়োগ করছে। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এটি সমানভাবে চাপ দেয়। তো আমাদের আলোচনা যেটা, প্যাসকেলের সূত্রটি মূলত হচ্ছে একটা আবদ্ধ পাত্রে, একটা আবদ্ধ পাত্র অবশ্যই আবদ্ধ হইতে হবে। মুক্ত থাকলে তো কি করবে, তুমি চাপ দিলে, একটা মুখ যদি খোলা থাকে চাপ দিলে সেই দিক দিয়ে বাতাস বা পানি বের হয়ে যাবে। তাহলে তোমাকে যেটা রাখতে হবে, একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের বাইরে থেকে যখন আমরা চাপ দিই, চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হবে, সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে। পাত্রের সংলগ্ন গায়ে মানে পাত্রের টোটাল যে জায়গাটার মধ্যে এই লিকুইড আর তোমার কি গ্যাসীয় এই জাতীয় পদার্থগুলো, আমরা তরল বা বায়বীয় পদার্থের কথা বলছি, সেটির গায়ে লম্বভাবে কাজ করে। তাহলে এখানে দুটো কথা খুব পরিষ্কার, সেটি হচ্ছে একটি কাজটা করবে লম্বভাবে, একদম সোজা লম্বভাবে, হ্যাঁ কাজটা করবে লম্বভাবে ক্রিয়া করে। তাহলে আমরা কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থকে যখন আমরা রেখে চাপ দিব, তখন এটি সমানভাবে সব দিকে সঞ্চালিত হবে এবং বায়ু সংলগ্ন পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটি মিস্টার প্যাসকেল, মহান বিজ্ঞানী প্যাসকেল এই সূত্রটি বলেছেন। এখন এই প্যাসকেলের সূত্রে আমরা দেখি যে আমাদের একটা ব্যবহার আছে, আমরা একটু সেই বিষয়টি একটু তোমাদেরকে দেখাই। প্যাসকেলের সূত্রের ব্যবহার, তো এটা প্যাসকেলের সূত্র, চাপের আমরা জানি চাপ পি ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। আমরা বলকে ধরে নিলাম F1 আর ক্ষেত্রফলকে ধরে নিলাম আমরা A1। হ্যাঁ, তো আমরা ধরো একটি সিলিন্ডার তো তোমরা চিনো, বেলন, একটি সিলিন্ডারের প্রস্থচ্ছেদ ধরো A1, একটা সিলিন্ডারের প্রস্থচ্ছেদ A1 এবং অন্যটির প্রস্থচ্ছেদ ধরো A2। একটার হচ্ছে A1 আর একটার হচ্ছে A2। হ্যাঁ, তুমি A1 প্রস্থচ্ছেদের সিলিন্ডারের ভিতরে, যেটার A1 প্রস্থচ্ছেদ, তার ভিতরে তুমি F1 বল প্রয়োগ করবে, কি F1 বল প্রয়োগ করবে, তখন তার চাপ কত হবে, F1 বাই A1। হ্যাঁ, এখন এই চাপ এই তরলের মাধ্যমে চারিদিকে সঞ্চালিত হবে এবং দ্বিতীয় সিলিন্ডারের প্রস্থচ্ছেদও প্রয়োগ করবে, দ্বিতীয় সিলিন্ডারের প্রস্থচ্ছেদও প্রয়োগ করবে। হ্যাঁ, কি মানে যদি তুমি দুটি সিলিন্ডারকে একটি নল দ্বারা যুক্ত করো, আমি চিত্রটা আঁকি দেখাই। ধরো এই একটা সিলিন্ডার, এই একটা সিলিন্ডার, হ্যাঁ এটাকে এখানে একটা নল দিয়ে তুমি যুক্ত করছো। হ্যাঁ, তখন তুমি এখানে যে একটা চাপ দিবা, এখান থেকে একটা চাপ দিবা, এই চাপটা এখানে আসিও এই ধাক্কা খাই, এই দিক দিয়েও চাপটা, হ্যাঁ এখানে যখন তুমি চাপ দিবে এই চাপটা এইদিকে আসি, এটাকেও তোমার বল দিবে। তাহলে তখন কি হয়ে যাবে, F2 ইকুয়াল টু কি হবে, তখন বল ইকুয়াল টু কি, আমরা বল ইকুয়াল টু জানি
বল ইকুয়াল টু আমরা জানি চাপ গুণ ক্ষেত্রফল। তো চাপটা ছিল কত পি, আর ক্ষেত্রফল হলো তখন কত, এই যে তখন দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রফল বলছিলাম A2, তাইলে চাপ পি ক্ষেত্রফল হচ্ছে A2। অর্থাৎ এখানে যে সেই চাপটা দিবে সেই চাপটাই আসি এখানে কাজ করবে। এইখান থেকে যখন চাপটা দিবে একটা নল দ্বারা যুক্ত করলে তখন এখানে আসি চাপটা কাজ করবে। কার উপরে চাপ করবে? এই ক্ষেত্রফলটার উপরে। হ্যাঁ, এই চাপ যখন এই ক্ষেত্রফলের উপরে চাপ তুমি এখানে পি দিছো, এই চাপটা এখানে আসি পি হইছে, আর ক্ষেত্রফল হইছে A2। হ্যাঁ, এই দুটোটা মিলি যেটা হয় সেটা হচ্ছে বল। তা আমরা লিখলাম F2 ইকুয়াল টু পি ইন্টু A2। তা আমরা ইতিমধ্যে আমরা পি এর মানটা জেনে গেছি। এই যে পি এর মানটা হলো F1 বাই A1 আর ইন্টু এখানে আছে A2। তো এটিকে যদি আমরা সরল করি তাহলে একটা সূত্র দাঁড়াবে। এটিকে আমরা সরল করলে একটা সূত্র দাঁড়াবে, সেটিকে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, সেটিকে আমরা কিভাবে লিখতে পারি? F2 বাই F1 বাই F2 ইকুয়াল টু A2 বাই A1 বাই A2। হ্যাঁ, হ্যাঁ, না, A2 বাই A1, A2 বাই A1 নাকি? আমরা একটু দেখিনি, এটা এটা একটু আমরা ফাইনালি সূত্রটা কি পেলাম, এটা একটু মিস্টেক হইতেছে কেন? আমরা পাইলাম F2 ইকুয়াল টু F1। আচ্ছা, তো A2 বাই A1 আমরা যেটা পাবো সেটা হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখানে লিখলাম ধরো F2, আর এখানে উপরে আছে F1 বাই A2, আর নিচে আছে A1। তা আমরা যদি এটাকে আর গুণন করে দিই, আর গুণন করে দিলে হবে F2 A2 ইকুয়াল টু F1 A2। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এটা হবে A1, এটা A1 হবে। F2 বাই F2, এটা আমি ভুল লিখছি, এটা A1 হবে। F2 A1, F2 A1 আর F1 A2। তাহলে আমরা ফাইনালি কি পেতেছি? হ্যাঁ, ফাইনালি পাইতেছি A1 বাই A2 ইকুয়াল টু F1 বাই F2। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে আমাদের মূলত সূত্র, A1 বাই A2 ইকুয়াল টু F1 বাই F2। এটি হচ্ছে আমাদের মূলত সূত্র। তা আমরা এই সূত্রের সাহায্যে আমরা অনেক ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তেমনি একটি আমরা সূত্র আজকে তোমাদের সাথে শিখবো। সেটি হচ্ছে, এই যে তোমাদের বইতে আমার এটি এর সর্বশেষ আজকে হবে, এই যে আমি সিলিন্ডারটা দেখাচ্ছি সেটা এরকম, এই চিত্রের সাহায্যে। হ্যাঁ, আমরা এই সমস্যাটি সমাধান করব। দেখাও যে বল বৃদ্ধি করা হলেও যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে ঠিক সেই পরিমাণ শক্তি ফিরে পাচ্ছ। বল বৃদ্ধি, এই যে আমি তোমাদেরকে এটা দেখালাম, এটি হচ্ছে বল বৃদ্ধিকরণের নীতি। হ্যাঁ, বল বৃদ্ধিকরণের নীতি। তো এটি মানে এটাকে বলা হয় এই যে বল বৃদ্ধিকরণের নীতি। এই যে চিত্রটা আমরা দেখলাম, সূত্রটা দেখালাম, এটি হচ্ছে বল বৃদ্ধিকরণের নীতি। তো বলা হচ্ছে যে বল বৃদ্ধি করা হলেও যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে ঠিক সেই পরিমাণ শক্তি ফিরে পাচ্ছ। এটি মূলত আমরা আজকে এখন একটু আলোচনা করব তোমাদের সাথে। এখন ধরা যাক আমরা ছোট পিস্টন, মানে পিস্টন দুইটা আছে, এই যে তোমাদেরকে সিটে আমি দেখাই। এই যে ধরো এটা হলো ছোট পিস্টন, আর এটা হচ্ছে বড় পিস্টন। বড় পিস্টন আর ছোট পিস্টন। তো ছোট এটা দিয়ে চাপ দিলে পানি এগুলো এই পথে আসি, এই উপরের দিকে ধাক্কা দিবে। বুঝছো ব্যাপারটা? এই নিচের দিকে আসে, এটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। এই পানিটা এইদিকে চাপ দিয়ে আসি, এদিকে উপরের দিকে ধাক্কা দিবে। তো এটা আমরা ধরে নিলাম ছোট পিস্টনের বল হচ্ছে F1 এবং বল প্রয়োগ করা হয়, তাহলে পিস্টনটি L1 দূরত্ব অতিক্রম করেছে। ধরো এটা একটা দূরত্ব অতিক্রম করবে যখন তুমি চাপ দিবে। যেমন আমরা যখন ইনজেকশন দেওয়ার সময় যখন চাপ দিই, তখন ভিতরের ওই যে কালো রাবার, এটা কতটুকু দূরে যায় না? হ্যাঁ, এটা আস্তে 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 কতটুকু দূরে যায়। এখন ধরো আমি F1 যখন বল প্রয়োগ করলাম, তো ধরে নিলাম সে L1 দূরত্ব অতিক্রম করেছে। হ্যাঁ, কাজেই কাজের পরিমাণ হবে। কাজের পরিমাণ কত হবে? কাজকে আমরা W দ্বারা প্রকাশ করি। কাজ হবে তখন সেই ক্ষেত্রে আমরা জানি কাজ ইকুয়াল টু L1 দূরত্ব, মানে এটা হলো সরণ। তাহলে কাজ হবে বল গুণ সরণ। বল হচ্ছে F1 আর সরণ হচ্ছে
L1, এটি হচ্ছে কাজ। এটা হচ্ছে ছোট পিস্টনের কাজ। এখন বড় পিস্টনে বলের পরিমাণ কত হবে? এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম বড় পিস্টনে বল হবে, বল F2 হবে। আমরা জানি বল ইকুয়াল টু, হ্যাঁ, বড় পিস্টনে বলটা কি হবে? ওই ছোট পিস্টনের বলটা গিয়ে বড় পিস্টনে যে আঘাত করবে। হ্যাঁ, তার সাথে কি করবে? এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা লিখলাম, যে এই যে তোমাদেরকে আমি দেখাইছিলাম যে সূত্রটা, সেটা ছিল যে F2 ইকুয়াল টু F1 ইন্টু A2 বাই A1। এই সূত্রটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। এই যে আগে কিছুক্ষণ আগে করলাম, এই একটা সূত্র আমরা পাইছি, বল যদি F2 ইকুয়াল টু F1 ইন্টু A2 বাই A1, এটি ছিল সূত্র। এখন যেহেতু ছোট পিস্টনে অপসারিত তরলটুকু বড় পিস্টনের L2 দূরত্ব ঠেকিয়ে দেয়, অর্থাৎ এই যে ছোট পিস্টন যদি L1 পরিমাণ আসে, আস্তে আস্তে বড় পিস্টনকেও তো একটা দূরত্ব অতিক্রম করতে হয়। ধরে নিলাম সেই বড় পিস্টনটা উপরের দিকে উঠবে না, ধরে নিলাম আমরা L2 দূরত্ব পর্যন্ত উঠলো। হ্যাঁ, কাজে আমরা বলতে পারি L2 L1, আমরা 2 না লিখি, প্রথমে 1টাই লিখি, L1 বাই A1, L1 বাই A1 ইকুয়াল টু L2 বাই A2। অর্থাৎ এটা হচ্ছে A1 হচ্ছে কি ও পিস্টনের তলার ক্ষেত্রফল, এই যে পিস্টনের এই যে তলাটা আছে না, এই তলার ক্ষেত্রফল, আর A2 হচ্ছে এটার তলার ক্ষেত্রফল। তাহলে তলার ক্ষেত্রফলের সাথে আর তার যে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটার গুণফল, আর এখানে তলার ক্ষেত্রফলটার সাথে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটুকু। কারণ হচ্ছে এ ফানিটা ধরা হচ্ছে এই পর্যন্ত আসলো, তাহলে এখানে যে ফানিটার ক্ষেত্রফল যতটুকু হবে, জায়গাটা যতটুকু হবে, এখানেও তো সে যতটুকু উপরে উঠুক না কেন তার সাথে জায়গাটা ততটুকু হবে। অর্থাৎ এটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি যদি এটাকে দৈর্ঘ্য ধরি আর এটাকে প্রস্থ ধরি, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল এটা। অর্থাৎ এই জায়গাটার দৈর্ঘ্যটা আমরা বলেছিলাম কত, A1, আর এটা বলেছিলাম আমরা L1, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এটার দৈর্ঘ্য হবে L2, আর এটা হচ্ছে A2। আচ্ছা, এটার অর্থ হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটাও একটা ক্ষেত্রফল, এটাও একটা ক্ষেত্রফল, দুইটা জায়গার সমপরিমাণ ক্ষেত্রফল হবে। কারণ পানি তো ছোট পিস্টনে বেশি কম আর বড় পিস্টনে বেশি দেখা যায়, কারণ হচ্ছে এটা মোটা চিকনের কারণে। কিন্তু বড় পিস্টন ছোট পিস্টন থেকে যে পরিমাণ পানি চাপ দেওয়ার ফলে অপসারিত হবে, সেই পরিমাণ পানি গিয়ে তো বড় পিস্টনে ধাক্কা দিবে, এই জন্য এই ক্ষেত্রফলটা সমান হবে। তাহলে আমরা এখন বড় পিস্টনে অতিক্রান্ত দূরত্ব আমরা বলতে পারি L2 ইকুয়াল টু, আমরা বলতে পারি L2 ইকুয়াল টু, আমরা বলতে পারি A2 টা এখানে আসলে নিচে হবে, তাহলে হবে L1 ইন্টু A1 বাই A2, A1 বাই A2, এটি আমরা পেয়ে যেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে কিছুক্ষণ আগে যে পেলাম, হ্যাঁ, কি পেলাম, W ইকুয়াল টু, আমরা তাহলে কি বলতে পারি, কাজের পরিমাণ হবে W2 ইকুয়াল টু, কাজ ইকুয়াল টু হচ্ছে বল গুণ F2 L2। এই যে আমরা এক জায়গায় পেলাম F1 L1 ছোট পিস্টনের কাজ, তাহলে বড় পিস্টনের কাজ হবে বড় পিস্টনের বল গুণ দৈর্ঘ্য, হ্যাঁ, সরণ আর কি, এটা হবে সরণ, বল গুণ সরণ, মানে এলটা হচ্ছে দৈর্ঘ্য আর কি, কতটুকু সরে গেল, এটাকে আমরা সরণ হিসেবে বলি। তাহলে F2 L2, তাহলে আমরা এখানে মানটা যদি আমরা বসাই দিই, যে F2 এর মানটা আমরা এটা পেয়েছি, একটা হচ্ছে L1 A1 বাই A2 এটা, আর L2, এই যে L2 আমরা পেলাম, L2 এর মান আমরা বসাইলাম, আর F2 এর মান হচ্ছে F1 A2 বাই A1, F1 একটু উল্টা পাল্টা করে বসাইলাম আর কি, A1 বাই A2 বাই A1, A2 বাই A1, আমরা একটু উল্টা পাল্টা করে বসাইলাম। একটা হচ্ছে কি, এটা হচ্ছে F2 এর মান F1 A2 A1, F1 A2 A1, আর হচ্ছে L2 এর মান, L2 এর মান হচ্ছে L1 A1 বাই A2, L1 A1 বাই A2। এখন আমরা এটাকে যদি সরল করি তাহলে কি দাঁড়া, লক্ষ্য করো, তাহলে দাঁড়াচ্ছে কি, এটা আমরা পেলাম, আর এটা হচ্ছে, এটা মূলত এই যে দেখো F2 F2 A2 A1 A1 কাটা গেল, এখানে রইল L1 F1 L1 F1। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, F1 L1 F1 মানে হচ্ছে F1 L1। তার অর্থ হচ্ছে দ্বিতীয়টার কাজও হচ্ছে F1 L1, আর প্রথমটার কাজও হচ্ছে F1 L1। তাহলে কাজের পরিমাণ বড় পিস্টনের কাজের পরিমাণ ছোট পিস্টনের কাজের পরিমাণ কি সমান।
বড় পিস্টনের কাজের পরিমাণও F1L1, আর ছোট পিস্টনের কাজের পরিমাণ হচ্ছে F1L1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করেছি সেটি তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো। এবং এটির পরেই আমরা এই চ্যাপ্টারের আরো কিছু বিষয় আছে যেগুলো তোমাদের সাথে আমি পর্যায়ক্রমে আলোচনা করব, যেহেতু ফিজিক্স এর আলোচনাগুলো আসলে একসাথে অনেক বেশি করা যায় না। তো আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, বাতাসের যে চাপটা আছে এই তোমাদের চ্যাপ্টারের, এটা একটু পরবর্তীতে যেটা আছে এটা পড়ে নিবা। আর একটা হলো টরিসেলিন, হ্যাঁ, টরিসেলির যে পরীক্ষাটা আছে, পারদ সংক্রান্ত যে পরীক্ষাটা, এটি তোমরা বাড়িতে দেখবে, এটি তোমরা আশা করি পারবে। আর বাতাসের চাপ ও আবহাওয়া এই সংক্রান্ত বিষয়গুলো পড়ে আসবে। আমি আগামীকালকে না, যখন আমার এই ক্লাসটি হবে তখন আমি তোমাদেরকে স্থিতিস্থাপকতা, পদার্থের চতুর্থ অবস্থা সম্পর্কে একটু বলে এই চ্যাপ্টারটা আরেকদিন করে শেষ দিব। তারপরে আমরা আবার নতুন আরেকটি অধ্যায়ে চলে যাব। আমরা আরেকদিন করলে মোটামুটি এই চ্যাপ্টারে আমরা সলিউশনের মানে একদম শেষ পর্যায়ে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে ভালোভাবে বুঝতে পেরেছো যে আমরা যে বিষয়গুলো তোমাদের সাথে নলেজটা শেয়ার করেছি। যেমন একটা বিষয় লক্ষ্য করো, আমরা এই যে বড় পিস্টনের কাজ আর ছোট পিস্টনের কাজটা যে সমান, এটি দেখাতে চেয়ে প্রমাণ করেছি। এটি ভালোভাবে বাসায় আয়ত্ত করবে। আমরা যে একটি জাহাজ পানিতে বাসে, কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে বাসে, লোহা কেন পানিতে ডুবে সেটির ব্যাখ্যা দিয়েছিলাম। প্লবতা বলতে আমরা কি বুঝি? প্লবতা যে একটা বল, এবং এটি ঊর্ধ্বমুখী বল কাজ করে, তো সেটা আমরা তোমাদেরকে বলেছিলাম। এছাড়া আমরা তোমাদেরকে আরেকটি বিষয়, একটি কাঠের কত অংশ পানিতে বাসে সেটি আমরা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, কেন আমাদের এই বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশে, সোনার বাংলাদেশে মাঝে মাঝে আমরা নৌ দুর্ঘটনার অনাকাঙ্ক্ষিত সংবাদটি আমাদের শুনতে হয়, সে বিষয়ে আমাদেরকে নাগরিক হিসেবেও সচেতন হতে হবে। যে ত্রুটিগুলোর কথা আমি বলেছিলাম সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেগুলো তোমরা পালন করবে, অবশ্যই পালন করবে। এবং কিছুদিন পরে যেহেতু ঈদ আসছে, যারা নৌপথে বিভিন্ন জায়গায় যেতে হবে, বাড়িতে যেতে হবে, তোমরা অবশ্যই যখন নৌপথে ভ্রমণ করবে তোমরা দেখবে যে নির্দিষ্ট ধারণ ক্ষমতার বাইরে যাতে যাত্রী না উঠে। সেক্ষেত্রে যদি তুমি উঠো তাহলে তুমি সেখান থেকে নেমে যাওয়াটা সবচেয়ে শ্রেয়। আর বর্তমান সময়কালীন হচ্ছে তোমার দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটি সময়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিজে নিরাপদ থাকো, অপরকে নিরাপদ রাখার জন্য সুযোগ করে দিবে। এবং আগামী কোনো এক সময় আমরা আবারও নতুন একটি বিষয়, নতুন একটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং সে আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি এবং আমার সেই ক্লাসটি দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমার ক্লাসটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এখানকার মতো শেষ করছি। খোদা হাফেজ।